আজকের আলোচনা দণ্ডবিধি 1860। আসলে আমরা প্রথমে আলোচনা করব দণ্ডবিধির যে প্রাথমিক আলোচনা, যে দণ্ডবিধি কিভাবে কখন কিসের মাধ্যমে মানে পাস হয়েছে বা স্বীকৃত হয়েছে, এগুলো নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। প্রথমে যেটা আসে আমাদের আমরা বার কাউন্সিল বা বিভিন্ন পরীক্ষা মানে প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষায় আমরা যাই, যদি বা যাব, ভবিষ্যতে যারা আছে তারা যাব, প্রথমে আমাদেরকে জানতে হবে যে দণ্ডবিধিটা মূলত কোন ধরনের আইন। অনেক পরীক্ষাতে বা অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসে যে দণ্ডবিধিটা মূলত কোন ধরনের আইন। আসলে দণ্ডবিধি অপরাধ সংক্রান্ত মৌলিক বা তত্ত্বগত আইন। আমরা জানি আইন দুই প্রকার, সাবস্টেন্টিভ মানে মৌলিক বা তত্ত্বগত আইন বলতে গেলে বোঝা যায় সাবস্টেন্টিভ ল। মানে সাবস্টেন্টিভ ল আমি সহজভাবে বুঝাইতে গেলে সাবস্টেন্টিভ ল হইল যেসব আইনে অপরাধের সংজ্ঞা সাথে ওই অপরাধের জন্য কি পরিমাণ শাস্তি দেওয়া যেতে পারে বা কি পরিমাণ শাস্তি ওই দেশের আইনে দেওয়া হয়, ওই ধরনের আইনকে সাবস্টেন্টিভ ল বলে। আবার আমরা স্বাভাবিকভাবে লক্ষ্য করব বিভিন্ন আইন আছে, আরও মানে অনেক ধরনের আইন আছে যেসব আইনে শুধু অপরাধের কথা বর্ণনা থাকে কিন্তু শাস্তির কথা ওই আইনে উল্লেখ থাকে না। ওইটা এই জন্য বললাম যে আইন দুই প্রকার, যে কিছু আইনে মানে কিছু কিছু আইনে যেখানে অপরাধটার সংজ্ঞাও থাকবে, সাথে অপরাধের জন্য কী পরিমাণ শাস্তি ওই শাস্তি উল্লেখ থাকবে, এবং কিছু কিছু আইনে শুধু অপরাধের সংজ্ঞা থাকবে কিন্তু শাস্তি হবে অন্য আইন অনুযায়ী। কিন্তু দণ্ডবিধিটা মূলত সাবস্টেন্টিভ ল। পরে দণ্ডবিধিটা যে বললাম যে এখানে সেম, যে দণ্ডবিধিটা মূলত দণ্ড সম্পর্কিত আইন। হ্যাঁ, সেম দণ্ডবিধির মতো বাংলাদেশও আরও কতগুলো আইন বিদ্যমান আছে। এগুলা কি মানে এমসিকিউতে আসতে পারে। এগুলো কি কি? যেমন এই যে নারী ও শিশু নির্যাতন দমন আইন, এই আইনেও কিন্তু অপরাধের সংজ্ঞাও আছে, সাথে এই অপরাধটা করার জন্য ওই দেশের আইনে কি পরিমাণ শাস্তির কথা আছে তাও কিন্তু বর্ণনা করা থাকে। এরপরে মানব পাচার প্রতিরোধ দমন আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, এই আইনগুলো আসলে এই আইনগুলো দণ্ডবিধির সহযোগী হিসেবে কাজ করে থাকে। এখন আপনারা হয়তো বা দেখতেই পাচ্ছেন এখানে আমি লিখে রাখছি কিউ পয়েন্ট, মানে আসলে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা স্বাভাবিকলি অনেকেই ভুল করি, যে দণ্ডবিধিটা যে আসলে দণ্ডবিধিটাকে কী বলে ডাকা হয়। আমরা অনেকেই দণ্ডবিধিকে আমরা বাংলাদেশের আমরা যারা অনেকেই দণ্ডবিধিকে বাংলাদেশ দণ্ডবিধি বলে আখ্যায়িত করে থাকে, তবে এটি মূলত দণ্ডবিধি নামে স্বীকৃত হয়েছে। আসলে আমরা বাংলাদেশে যারা অনেকে বলে যে বাংলাদেশ দণ্ডবিধি, আসলে বাংলাদেশ দণ্ডবিধি এটা ভুল। এটা হবে শুধু দণ্ডবিধি। যখন দণ্ডবিধি স্বীকৃত হয় তখন শুধু তা পেনাল কোড নামেই স্বীকৃত হয়েছে। এখানে বাংলাদেশ মানে বাংলাদেশ কথাটি বলেন নাই, শুধু আমরা তাই এখন আমরা কখনো যে দণ্ডবিধি বাংলাদেশ দণ্ডবিধি বলবো না, শুধু বলবো দণ্ডবিধি। পরে যে আমরা এখন আলোচনা করব যে দণ্ডবিধির ইতিহাস বলতে কিভাবে কার মাধ্যমে আইনটা পাশ হয়। এখানে আমি লিখে রাখছি, দেখেন, লর্ড থমাস বেবিংটন মেকুলে। হ্যাঁ, লর্ড থমাস বেবিংটন মেকুলে 1837 সালে দণ্ডবিধির খসড়া তৈরি করেন। কত সালে লর্ড থমাস বেবিংটন মেকুলে? এই যে মোস্ট ইম্পর্ট্যান্ট, যে 1837 সালে। এবং অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই প্রশ্নটা আসছে যে দণ্ডবিধি আমরা যাকে স্বাভাবিক বেলায় মানে আমরা মানে প্রতিষ্ঠাতা বলি, যে প্রতিষ্ঠাতাকে বা কার তত্ত্বাবধানে কোনো কিছু তৈরি হয়েছে, ওই যে লর্ড থমাস বেবিংটন মেকুলে, উনি ছিলেন যে দণ্ডবিধি যে আসলে আইনটার যে খসড়া, ওই খসড়া তৈরি করেন। যে 1837 সালে প্রথম লর্ড থমাস বেবিংটন মেকুলে 1837 সালে দণ্ডবিধির খসড়া তৈরি করেন। এরপরে কি আমরা জানি, এরপরে 1833 সালে মানে প্রথমে 1833 সালে চার্টার আইনের 53 ধারা অনুযায়ী, কত সালে? যে 1837 সালের, ঠিক আছে, খসড়া তৈরি করে, কিন্তু প্রথমে 1833 সালে চার্টার আইনের 53 ধারা অনুযায়ী 1834 সালে প্রথম আইন কমিশন নিয়োগ দেওয়া হয়। প্রথম মানে আসলে আইন কমিশনটা প্রথম 1833 সালে, চার্টার আইনের 53 ধারা অনুযায়ী 1834 সালে প্রথম ভারতীয় আইন কমিশন নিয়োগ দেওয়া হয়। এই ভারতীয় আইন কমিশনের প্রথম ল কমিশনার
চেয়ারম্যান বা পেনাল কোড ড্রাফট করার দায়িত্ব দেওয়া হয়েছিল কাকে? লর্ড থমাস বেবিংটন মেকুলেকে। প্রথম আইন সেই যে সেম কথাটা আমি এখানে লিখছি যে প্রথম আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন লর্ড থমাস বেবিংটন মেকুলে। সমস্তটা যদি আমি একটা টু বি পয়েন্টে একসাথে আলোচনা করি, যে প্রথমে আসবে 1837 সালে চার্টার আইনের 53 ধারা অনুযায়ী 1834 সালে প্রথম ভারতীয় আইন কমিশন নিয়োগ দেওয়া হয়। মানে প্রথমে 33 সালে চার্টার আইনের 53 ধারা অনুযায়ী 1833 সালে ধারণাটা নেওয়া হয়েছিল এবং 1834 সালে প্রথম ভারতীয় আইন কমিশন নিয়োগ দেওয়া হয়। এখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে যে প্রথম ভারতীয় আইন কমিশন কত সালে নিয়োগ দেওয়া হয়। হ্যাঁ, এটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। এরপরে প্রথম এই যেখানে প্রথম ল কোড কমিশনকে পেনাল কোড ড্রাফট করার দায়িত্ব দেওয়া হয়েছিল। পরে এই প্রথম আইন কমিশন যে প্রথম ল কমিশন প্রথম দ্বিতীয় তৃতীয় অনেক হতে পারে ল কমিশন। প্রথম আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন কে? লর্ড থমাস বেবিংটন মেকুলে। এই লর্ড থমাস বেবিংটন মেকুলেই 1837 সালে দণ্ডবিধির খসড়া তৈরি করেন। এরপর আমরা দেখব যে দণ্ডবিধি কত সালে প্রণীত হয় বা কত সালে কার্যকর হয়, কী নামে কার্যকর হয়। এই যে আমরা লিখে রাখছি যে 1860 সালে 6 অক্টোবর দণ্ডবিধি প্রণীত হয়, যা 1862 সালে 1 জানুয়ারি থেকে ইন্ডিয়ান পেনাল কোড নামে কার্যকর হয়। যে আসলে আমরা যে বর্তমানে পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া 3টি স্বাধীন রাষ্ট্র, আগে কিন্তু সবগুলা একটা উপমহাদেশ ছিল। এই উপমহাদেশটা ভারতীয় উপমহাদেশ নামে পরিচিত ছিল, যেগুলো যে উপমহাদেশটা ব্রিটিশের তত্ত্বাবধানে ছিল। এই কারণে যে 1860 সালের 6 অক্টোবর দণ্ডবিধি প্রণীত হওয়ার পর 1862 সালে 1 জানুয়ারি থেকে ইন্ডিয়ান পেনাল কোড নামে প্রথম কার্যকর হয়। এরপর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করার পর 1972 সালে 48 নং প্রেসিডেন্ট আদেশের মাধ্যমে পাকিস্তানের দণ্ডবিধি বাংলাদেশে রাখা হয়। মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেই 1972 সালে 48 নং প্রেসিডেন্ট আদেশের মাধ্যমে যে পাকিস্তানের যে একটা দণ্ডবিধি ছিল ওটাই বাংলাদেশে বহাল রাখা হয়। এর কিছুদিন পর পরবর্তীতে 1973 সালে 30 জুন 8 নং আইন দ্বারা 1973 সালে 30 জুন 8 নং আইন দ্বারা পাকিস্তান শব্দটি বাদ দিয়ে এর নামকরণ করা হয় দণ্ডবিধি, যা পেনাল কোড 1860 নামে পরিচিত। যে আমরা এখন যে পেনাল কোড পড়তেছি এই যে দণ্ডবিধি, যা কখন পরবর্তীতে 1973 সালে 30 জুন এর 8 নং আইন দ্বারা, যে আগে ছিল যে 1972 সালে ছিল পাকিস্তানের দণ্ডবিধি বাংলাদেশ পাল, তখন এই যে 72 সালের পাকিস্তান শব্দটি ছিল, 1973 সালে এসে এই পাকিস্তান শব্দটি বাদ দিয়ে এর নামকরণ করা হয় দণ্ডবিধি, যা পেনাল কোড 1860 নামে গৃহীত হয়। এরপরে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে এই যে এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলা যে দণ্ডবিধি কত সালের কত নং আইনে, যেখানে আমি লিখে রাখছি দণ্ডবিধি 1860 সালের 45 নম্বর আইন। এগুলোকে কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ। এগুলা থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক বা বিভিন্ন বাল কাউন্সিল বা বিভিন্ন প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষা এগুলো থেকে প্রশ্ন আসে যে দণ্ডবিধি কত সালের আইন, কত নাম্বার আইন, দণ্ডবিধি কত সালের কত নাম্বার আইন। এই যে আমি লিখে রাখছি দণ্ডবিধি 1860 সালের 45 নম্বর আইন। এরপরে যেগুলা সর্বশেষ সংশোধনী, যে আসলে বর্তমান সময়ে যে দণ্ডবিধি অনেক আগে প্রণীত ছিল, সর্বশেষ সংশোধনীটা কত সালে হয়েছিল, এই যে সর্বশেষ সংশোধনী 2004 সালে কত নাম্বার আইন। এইগুলা যে আসলে আমাদের যেগুলো মনে রাখতে হবে যে প্রত্যেকটার সাথে দেখেন লেখা আছে কত সালের এবং কত নাম্বার আইন। এই আইন নাম্বার, এই যে নাম্বারগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ, গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। যে 1960 সালের 45 নম্বর আইন দণ্ডবিধির, 2004 সালের 24 নম্বর আইন। এরপরে যেগুলা যে দণ্ডবিধি প্রথম দ্বারা দণ্ডবিধি সমগ্র বাংলাদেশে কার্যকর হবে। এই আইনটা এটাতে এটা বোঝানো হয়েছে যে এই আইনটা যে দণ্ডবিধিটা সমগ্র বাংলাদেশে কার্যকর হবে, যে এটা কোনো বিভিন্ন যে জেলা উপজেলা বা বিভিন্ন এরিয়া এগুলো না, সমস্ত যে বাংলাদেশের টেরিটরি যে বাংলাদেশ যে রাষ্ট্রটা সমস্ত বাংলাদেশে এই দণ্ডবিধিটা কার্যকর হবে। এরপরে যে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা, যে এই যে দণ্ডবিধিটা আছে, আমরা যে বললাম দণ্ডবিধি দণ্ড সম্পর্কিত আইন, তাহলে এই দণ্ডবিধির মাধ্যমে কিভাবে আমরা মামলা করব বা কিভাবে কি করা যায়, তার জন্য যেখানে আমি লিখে রাখছি দণ্ডবিধিতে শাস্তির দ্বারা দিয়ে
মামলা করতে হয়। কিভাবে মামলা করতে হয়, যে দণ্ডবিধিটা ইউজ কীভাবে আমরা করব, যে কোনো মামলা করতে গেলে আমরা দণ্ডবিধির শাস্তির দ্বারা দিয়ে মামলা করতে হবে। ধরেন আপনার একটা মোবাইল ফোন ছিল, মোবাইল ফোনটা ছুঁড়ে নিয়ে গেছে। এখন যদি আমরা আরো পরে যাই, যে দণ্ডবিধির যে আমরা যদি আরো পরে পড়ি, চুরির সংজ্ঞা দেওয়া আছে 378 এবং চুরির শাস্তি দেওয়া আছে 379। তাহলে আমরা দণ্ডবিধি অনুযায়ী আসলে এই অপরাধটা কিন্তু দণ্ডবিধি অনুযায়ী, চুরি কিন্তু দণ্ডবিধির একটা অপরাধ। এখানে আমরা যদি 378 দ্বারা যাই সেখানে চুরির সংজ্ঞা পাবো, এবং 379 দ্বারায় যাই তাহলে আমরা সেখানে চুরির শাস্তি পাবো। তাহলে আপনাদেরকে বা আমাকে মামলাটা করতে হবে কত দ্বারা, 379 দ্বারা। এখানে 379 দ্বারা মামলাটা করতে হবে। তার মানে বোঝা গেল যে দণ্ডবিধিতে শাস্তির দ্বারা দিয়ে, এই যে এখানে শাস্তির দ্বারা দিয়ে মামলাটা করতে হবে। এই যে এত সময় আমরা যা বললাম, যদি আমরা এক নজরে ছোট করে একটা রিভিশন দিই, এই যে এক নজরে দণ্ডবিধির সাধারণ পরিচিতিগুলো আমরা লক্ষ্য করি, যে দণ্ডবিধি কত সালে পাস হয়। এই যে পাস হয় দণ্ডবিধি কত সালে, আমরা সবাই জানি 1860 সালে 6ই অক্টোবর। কার্যকর হয় কত সালে, 1862 সালের 1 জানুয়ারি। এরপরে আসলে যে আমরা পড়ছিলাম আগে কত নং আইন, যে দণ্ডবিধিটা কত নং আইন, দণ্ডবিধিটা 45 নং আইন। যে আমি আগে বলে রাখলাম যে এগুলো ইম্পর্টেন্ট, এই যে 45 নং আইন। পরে সর্বশেষ সংশোধনী, 2004 সালে কত নম্বর আইন, 24 নং আইন। এই যে 2004 সালে 24 নং আইন। এরপরে বর্তমান যে আমাদের বাংলাদেশের দণ্ডবিধি আছে, ওইটাতে মোট ধারা 511টি। আমরা যদি পড়ি বা পড়তেছি, শুরু করছি, শেষ পর্যন্ত যাবো ইনশাল্লাহ, ওখানে দেখতে পাবো মোট ধারা 511টি। কিন্তু প্রথমে যে ইন্ডিয়ান পেনাল কোড নামে কার্যকর ছিল, তখন মূল দণ্ডবিধির ধারা ছিল কতটি, 488টি এবং অধ্যায়। এবং দণ্ডবিধি মূলত 23টি অধ্যায়, ছোট ছোট 23টি অধ্যায় দণ্ডবিধি মূলত বিভক্ত করা হয়েছে। এই যে বিষয়গুলো আছে আমাদের সবাই, যে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে আমাদের সবাইকে পড়তে হবে, যে এই যে এক নজরে যে পরিচিতিটা আসলে আমাদেরকে পেনাল কোড পড়ার আগে আমাদেরকে আসলে এই বিষয়গুলো জানা খুব জরুরি। এগুলা থেকে টুকটাক প্রশ্ন আসতে পারে। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব, আসলে সব কিছুই যখন কোনো একটা জিনিস তৈরি করা হয়, সব কিছুরই একটা কি থাকে, অবজেক্ট থাকে। যে কিসের জন্য আমি আমি পড়াশোনা করতেছি, কিসের জন্য পড়াশোনা করতেছি, যে আমি উকিল হব, জাজ হব, আমি কিসের জন্য। তার মানে আমি বলতেছি সব কিছুর একটা উদ্দেশ্য থাকে। যে এখানে দণ্ডবিধি তৈরি হওয়ার বা কার্যকর বা পাশ হওয়ার বা পরিণত হওয়ার, যাই বলেন না কেন, সব এই দণ্ডবিধির একটা উদ্দেশ্য আছে। তাহলে আমরা দণ্ডবিধির উদ্দেশ্যটা কি, এই যে এখানে দেখেন আমি খুব সুন্দর করে লিখে রাখছি যে দণ্ডবিধি কেন, উদ্দেশ্য কি, কেন তৈরি করা হয়েছিল। যে দেখেন, 10 জন দোষী ব্যক্তি মুক্তি পেলে যেন বিনা অপরাধে একজন নির্দোষ ব্যক্তি কোনো ক্রমে শাস্তি না পায়। যে আমরা স্বাভাবিকভাবে আমরা বলি যে এখানে যে এটা বোঝাইছে উদ্দেশ্যটা, যে 10 জন দোষী ব্যক্তি মুক্তি পেয়ে যাক, কোনো সমস্যা নাই, কিন্তু একজন নির্দোষ ব্যক্তি সে কোনোভাবে যাতে শাস্তি না পায়। মূলত এটাই দণ্ডবিধির মূল উদ্দেশ্য। এখন আমরা কিছু ধারা পড়ব, যেগুলো দণ্ডবিধি থেকে আসলে মূলত কিছু ধারা আছে বিলুপ্ত, আবার কিছু ধারা আছে বাতিল। এই যে আমি এখানে লিখে রাখছি যে দণ্ডবিধিতে বিলুপ্ত এবং বাতিল ধারাসমূহ। আসলে এইভাবে লিখে রাখলে কি টুকটা, এই যে ছোটো করে যে 13, 58 যে বিলুপ্ত ধারাসমূহ, যদি ওই যে ওমিটেড ধারাগুলো, এই যেখানে আমি লিখছি 13, 58, 59, 216 খ, 226 ধারাসমূহ বিলুপ্ত। এখানে কি একটা ট্রিক্স ছোটো করে কাজ করবেন, যে 13, এই যে 13টা লিখে এটা আলাদা রেখে দেবেন, এই যে 58, 59 এই ধারাটার এভাবে বৃত্তাকার করে দেবেন, তাহলে সব সম্বন্ধে দেখবে 58, 59। এই যে এখানে একটা মিল আছে 216 ক, আর এটা 226, তাহলে তার মধ্যে কি 10 ব্যবধান। তাহলে এই যে ধারাগুলো আসলে আমাদের মনে রাখা খুব কঠিন, এগুলাতে আসলে আমাদের ট্রিক্স কাজে লাগাতে হবে। 13টা আলাদাভাবে মনে রাখবেন, এরপরে কি 58 এবং 59, এই দুইটাকে একটা বন্ধনের ভিতরে মনে ভাববেন, যে এই দুইটাকে একসাথে মনে হবে, যে 58, 59 স্বাভাবিক মনে থাকতে পারে। আর এই যে এখানে 216 ক এবং 226, এই যে
216, 226 দেখবেন যে এভাবে কয়েকদিন পড়াশোনা পড়লেই দেখবেন যে এটা মনে থাকবে। এরপর বাতিল যে ধারাগুলো আসলে যে দণ্ডবিধি থেকে বাতিল করা হয়েছে এগুলো ধারাগুলোর দিকে যে 15, 16, 18, 56, 61, 62, 138 খ, 490 এবং 492। এখানে যেভাবে বললাম আসলে সব কিছু আইন মূলত মিলিয়ে পড়ার জিনিস। আইন আসলে মুখস্থর কিছু না, হ্যাঁ কিছু কিছু স্টেপ বা মানে কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো আপনাকে মুখস্থ করতে হবে। আর যে বিষয়গুলো হচ্ছে সবসময় আপনার বুদ্ধি কাটিয়ে, মানে যাকে আমরা বলি স্মার্ট ওয়ার্ক, এভাবে পড়াশোনা করতে হবে, তাইলে দেখবেন আইন মনে থাকবে। এরপরে আমরা আজকের ভিডিও এখানেই রাখবো। আসলে আজকে এখান থেকে শেষ, পরবর্তীতে আবার দেখা হবে।